আজকে হচ্ছে আমরা যে টপিকটা দেখব এটা হচ্ছে কিভাবে একটা ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট ম্যানেজ করতে হয়। ঠিক আছে? সো ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেমস প্রজেক্ট। একটা ইনফরমেশন সিস্টেমস প্রজেক্ট আছে। ইনফরমেশন সিস্টেমস প্রজেক্ট বলতে আমরা যেটা বুঝি যে এখানে আমাদের প্রজেক্ট, এটা একটা জেনারেল প্রজেক্ট হিসেবে ধরতে পারি। আমাদের ইনফরমেশন সিস্টেমস প্রজেক্ট বলতে আমাদের সফটওয়্যার প্রজেক্টের যে কোনো প্রজেক্টকেই ইনফরমেশন সিস্টেমস প্রজেক্টের আন্ডারে আমরা ধরে নিতে পারি। তো আমরা হচ্ছে এই লার্নিং অবজেক্টিভসগুলো আমাদের আছে। আমরা হচ্ছে কিভাবে সেই প্রজেক্টটাকে ম্যানেজ করব, কি কি স্কিলস প্রয়োজন আমাদের প্রজেক্ট ম্যানেজার হিসেবে, এবং আমাদের কি কি অ্যাক্টিভিটিস আছে সেই প্রজেক্টটাকে ম্যানেজ করার জন্য। এরপরে আমরা হচ্ছে এই লাস্টে দুইটা জিনিস দেখবো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং, তারপরে বিভিন্ন চার্টস ডায়াগ্রামস দিয়ে কিভাবে প্রজেক্টকে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি। তো বেসিক্যালি এগুলোই। তো প্রজেক্ট ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স যদি দেখি, তো প্রজেক্ট ম্যানেজমেন্ট বেসিক্যালি এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝায়, আমাদের হচ্ছে প্রথমত ম্যানেজার হিসেবে দেখতে হয় যে কাস্টমারের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে কিনা। তারপরে আমাদের দেখতে হয় যে আমাদের বাজেট কেমন, টাইম কনস্ট্রেন্টস কেমন, সেই অনুযায়ী আমার টিমকে লিড দিতে হয় যাতে আমার সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে। সেই যে বাজেটটা আছে সেই বাজেটের মধ্যে, সেই টাইমের মধ্যে সেই কাজটা করতে হবে, সেই টাইমের মধ্যে। এই জিনিসগুলো এনশিওর করা মেইনলি হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাজ। তো আমরা হচ্ছে যদি দেখি একটা সিস্টেমস প্রজেক্ট যদি থাকে সেখানে আমার দুইটা কনসেপ্ট চলে আসে। সেই দুইটা কনসেপ্ট কি কি? একটা হচ্ছে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট, আরেকটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি আমরা আগে করে এসেছি মিনিট আগে। যাই হোক, তবে আমরা এখানে আর কিছু হয়তো দেখবো। সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট কি জিনিস? সেটা হচ্ছে এখানে একটা ফর্ম থাকে আমাদের, যে ফর্মে আমরা সিস্টেমের ব্যাপারে কোনো কিছু একটা রিকোয়েস্ট করি বা কোনো একটা প্রপোজাল দিই সে অর্গানাইজেশনের ভিতরে। ঠিক আছে? সো বেসিক্যালি একটা ফর্ম যেখানে আমরা কোনো একটা সিস্টেমের ব্যাপারে প্রপোজাল দিই, এই ফিচারটা অ্যাড হবে বা এরকম একটা আপডেট হবে, সেটা সেই জিনিসটাকে বলা হয় সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট। সিস্টেম সার্ভিস রিকোয়েস্টের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে আমরা এক্সাম্পলটা দেখলে একটা আইডিয়া পাবো যে এখানে আসলে কি কি থাকে। যেমন আমি হচ্ছে একটা সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট লিখলাম, এখানে হচ্ছে কে রিকোয়েস্ট করছে, এই যে নাম দেয়া, কোন ডিপার্টমেন্টের নাম দেয়া, দ্য লোকেশন, কন্ট্যাক্ট, এগুলো দেয়া। সো বেসিক্যালি আমি আমার অর্গানাইজেশনে ধরেন আমার সিস্টেমে কোনো একটা ফল্ট আছে বা কোনো একটা সিস্টেমে একটা ফিচার আপডেট করলে আমাদের জন্য সুবিধা হয়। সো আমি এটার জন্য একটা সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট সাবমিট করতে পারি। তো সিস্টেম সার্ভিস রিকোয়েস্টে আমি হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট লিখবো একটা। প্রবলেম স্টেটমেন্টের মধ্যে আমি ডিটেলসে লিখবো যে আমার এই কাজ করি, এই কাজ করি, এই কাজ করতে গিয়ে আমার এই সমস্যা হয়। ঠিক আছে? তো যেমন এখানে সে লিখছে ডাটা আর নট অ্যাভেলেবল, ইনফরমেশন ক্যানট বি সামারাইজড, সাপ্লাইড অর্ডার্স ক্যানট বি অ্যাডিকুয়েটলি ট্র্যাকড। তো একদম শুরু থেকে ইন্ট্রোডিউস করবো, করে করে ফাইনালি আমাকে প্রবলেমটাকে বুঝাইতে হবে যে কী সমস্যা। তারপরে আমি সার্ভিস রিকোয়েস্টটা আমি লিখবো যে আমার যেহেতু এই প্রবলেম হয়েছে, তাহলে আমার সার্ভিস রিকোয়েস্ট হিসাবে আমাকে এই জিনিসগুলো করে দেওয়া হোক। এই জিনিস এরকম সাপোর্ট ডিসপ্লে, এরকম একটা রিপোর্টিং সিস্টেম, এই জিনিসগুলি থাকলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। দিয়ে তারপরে আমি ফাইনালি যা যা ফর্মালিটিস আছে সেগুলো সহ আমি একটা ফুল ডকুমেন্ট তৈরি করলাম। এই ডকুমেন্টটাকে আমি বলবো সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট। ঠিক আছে? অর্থাৎ সিস্টেমের কোনো একটা সার্ভিস আপডেট হবে, কোনো একটা সার্ভিস মেনটেনেন্স হবে, বা নতুন কিছু অ্যাড হবে, সেটার জন্য আমি একটা রিকোয়েস্ট করতেছি ডেভেলপার টিমকে। আচ্ছা, তো এরপরে চলে আসি আমাদের একটা ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট যদি থাকে সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব। তো এইখানে আমার হচ্ছে এই চারটা ডেফিনেশন ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য। প্রথমত আমাকে বুঝতে হবে প্রজেক্ট কি। আমরা সবাই জানি প্রজেক্ট কি কি জিনিস, তবে এটা যদি আমি ফর্মালি ডিফাইন করতে চাই, তো আমার জিনিসটাকে এভাবে দেখা যায়, আমার কিছু রিলেটেড অ্যাক্টিভিটিস আছে। ঠিক আছে? আমার মাল্টিপল 10টা 12টা
15টা 20টা এরকম কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলোতে হচ্ছে একটা অ্যাক্টিভিটি আরেকটা অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ডেন্ট। যেমন আমরা যদি একটা সফটওয়্যার প্রজেক্টে চিন্তা করি, আমাদের প্রথমত কিছু রিকোয়ারমেন্টস কালেকশন করতে হয় যে আমি আসলে কি করব, কি কি রিকোয়ারমেন্টস আছে। তার উপরে আবার ডিপেন্ডেন্ট হচ্ছে যে আমার আমি যে প্রজেক্টের যে প্ল্যান, অন্যান্য পরের প্ল্যান যেগুলো করব, বা হচ্ছে কোড করব, বা হচ্ছে এই যে আর্কিটেকচারটা ডিজাইন করব, এইখানে হচ্ছে একটা প্ল্যানের সাথে আরেকটা একটা অ্যাক্টিভিটির সাথে একটা অ্যাক্টিভিটি রিলেটেড, এবং হচ্ছে একটা সিরিজ অফ অ্যাক্টিভিটিস আছে, এবং সবগুলো অ্যাক্টিভিটি মিলায় আমার ফাইনাল একটা অবজেক্টিভ থাকে। ফাইনাল অবজেক্টিভটা কি থাকে? ধরেন যে আমি একটা ই কমার্স প্রজেক্ট বানাবো। ই কমার্স প্রজেক্টে বানালে আমার ফাইনাল একটা অবজেক্টিভ থাকে, আমার একটা ই কমার্সের একটা অ্যাপ তৈরি করব, অ্যাপের মধ্যে এই ফাংশনালিটি হবে। সো এই হচ্ছে ফাইনাল অবজেক্টিভ, এবং সেই ফাইনাল অবজেক্টিভের জন্য আমরা অনেকগুলা রিলেটেড অ্যাক্টিভিটিস করি। একটা অ্যাক্টিভিটি আবার আরেকটা অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ডেন্ট, যে আগে একটা অ্যাক্টিভিটি করে তারপরে আবার আমার পরে এই অ্যাক্টিভিটিটা করতে হয়। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি প্রজেক্ট। এটা যদি একদম ফর্মালি আমরা ডিফাইন করতে চাই। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট করা বলতে কি বোঝায় আসলে? তো আমাদের হচ্ছে প্রজেক্টটা রান করার জন্য কিছু স্টেপ আছে। প্রথমত প্রজেক্টটাকে ইনিশিয়েট করতে হয়। প্রজেক্টটা কি হবে না হবে, বা কি কাজ করব, আমার অ্যাক্টিভিটিগুলো কি হবে, সেই অনুযায়ী আমি প্ল্যানিং করব। তারপরে সে সেই সেই প্ল্যান, সেই অ্যাক্টিভিটিগুলোকে আমি এক্সিকিউট করব। ওই যে প্ল্যান করছি সেই অনুযায়ী আমি এক্সিকিউট করব, এবং ফাইনালি আমি প্রজেক্টটাকে ক্লোজ করব, প্রজেক্টটা কমপ্লিট করে ক্লোজ করব। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন প্রজেক্ট ম্যানেজার কারা? প্রজেক্ট ম্যানেজার কারা হয়? যারা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট হয়। সিস্টেম অ্যানালিস্ট, এবং সিস্টেম অ্যানালিস্টের মধ্যে যাদের ম্যানেজমেন্ট স্কিল ভালো, লিডারশিপ স্কিল ভালো, তারা হচ্ছে মেইনলি প্রজেক্ট ম্যানেজার পর্যায়ে যায়, এবং তারা প্রজেক্ট ইনিশিয়েশন করে, প্ল্যানিং, এক্সিকিউশন, এবং ফাইনাল প্রজেক্টটা কমপ্লিট হইলে ক্লোজ করে ফেলে। ঠিক আছে? তো সিস্টেম অ্যানালিস্ট সাথে প্রজেক্ট ম্যানেজার হওয়ার সম্পর্কটা অনেক বেশি। তবে প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে এক্সট্রা যে স্কিলটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পিপল স্কিল। মানুষকে ম্যানেজ করা, মানুষের সাথে কথা বলা, আহ, মানুষকে কনভিন্স করা, মোটিভেট করা টিমকে। এই এক্সট্রা স্কিলগুলো প্রজেক্ট ম্যানেজার প্রয়োজন হয়। সিস্টেম অ্যানালিস্টের যে স্কিলগুলো সেগুলো প্রয়োজন হয়, কারণ সিস্টেম অ্যানালিস্ট জানে যে একটা সিস্টেম যদি তৈরি করতে হয় তাহলে কি কি অ্যাক্টিভিটিস করে করতে হবে, কিভাবে সিস্টেমটাকে ব্রেকডাউন করতে হবে যাতে রোলগুলি অ্যাসাইন করা যায়। কারণ ধরেন আমি হচ্ছে একজন সিস্টেম অ্যানালিস্ট যদি না হই, আমার সিস্টেম অ্যানালিসিস স্কিল যদি না থাকে, তাহলে আমি প্রজেক্ট ম্যানেজার হইতে পারবো না। কারণ আমি প্রজেক্টের ডেপথে বুঝবো না, তাই না? প্রজেক্টের অনেক অনেক কম্পোনেন্ট থাকে, বা অনেক অনেক স্টেপস থাকে, সেই স্টেপসগুলো আমি বুঝবো না, কিংবা এই কম্পোনেন্টসগুলো আমি বুঝবো না। যার কারণে যেটা হবে যে আমি হচ্ছে একদম উপরে লেভেলে খালি মানুষের সাথে কথা বলে যাব, এবং যেটা হবে আমার টিমের সাথে আমি প্রপারলি কানেক্ট করতে পারবো না, কারণ টিমে তো খুবই টেকনিক্যাল কাজ হচ্ছে। যে টেকনিক্যাল কাজগুলো আমাকে বুঝতে হইলে আমার এই সিস্টেম অ্যানালাইসিস স্কিলটা থাকতে হবে। ডেলিভারেবল। তো আমার প্রজেক্টের সবগুলা এসডিএলসি বলতে আমরা পড়ে এসেছি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এর আগে মিডিয়ার আগে পড়ে এসেছি। তো আমার এই এসডিএলসি ফেজ লাইফ সাইকেলের সবগুলা স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমার যে এন্ড প্রোডাক্টটা থাকে সেটা হচ্ছে ডেলিভারেবল, যেটা আমি ফাইনাল প্রজেক্ট হিসাবে ডেলিভার করি। তো এখানে হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, নট নেসেসারি যে এই অর্ডারেই এগুলো আমরা ফলো করি, তবে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে এই কাজগুলো করতে হয়। প্রথমত হচ্ছে আমি যদি এখান থেকে দেখি, উপর থেকে কাস্টমার এন্ড ম্যানেজমেন্ট এক্সপেকটেশন, তারপরে সে অনুযায়ী টেকনোলজিক্যাল চেঞ্জ, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি, কন্ট্রাক্টরস অ্যান্ড ভেন্ডার্স। প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমার বিভিন্ন অনেক বাইরের কন্ট্রাক্টর, বাইরের ভেন্ডরদের সাথেও কানেক্ট করতে হয়। তো যেমন এটার এক্সাম্পল আমি দিই, কন্ট্রাক্টর ভেন্ডরের সাথে কেন প্রজেক্ট ম্যানেজার কমিউনিকেশন করে। ঠিক আছে? সো ধরেন, আচ্ছা, তো আমি আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। ধরেন আমরা হচ্ছে যে প্রজেক্টে কাজ করতাম, স্যামসাং গ্যালাক্সি বাডস। ঠিক আছে? তো সেই গ্যালাক্সি বাডসের একটা লাইব্রেরি ডেভেলপ করে দিত বাইরের একটা কোম্পানি। ঠিক আছে? সো সেই বাইরের কোম্পানি হচ্ছে সেই লাইব্রেরিটা ডেভেলপ করে দিত,
সেই ডেভেলপ করে দেওয়া লাইব্রেরিটা আমরা আবার ইউটিলাইজ করতাম। ঠিক আছে, সেই লাইব্রেরির কিছু মেথড আমরা কল করতাম, করে করে সেখানে কিছু ফাংশনালিটি আমরা কিছু ফিচার আমরা ডেভেলপ করতাম। সো এভাবে হচ্ছে প্রজেক্ট ম্যানেজারকে কিন্তু সেই জিনিসগুলো ডিল করতে হয়, যে কি কি ফিচার সেই বাইরের ভেন্ডরটা ইমপ্লিমেন্ট করবে, এবং সেই ফিচারগুলোর কি কি প্রপার্টি হবে, এবং এক্সাক্ট সেগুলোর কি কি রিকোয়ারমেন্টস হবে, এক্সাক্ট কোন পার্টটুকু কতটুকু কাজ সেই বাইরের ভেন্ডর কন্ট্রাক্টর করবে। ঠিক আছে, তারপরে ম্যানেজিং পিপল, তা তো অবশ্যই, মেথডোলজিস অ্যান্ড টুলস, টাইম অ্যান্ড রিসোর্স কনস্ট্রেন্টস, ডকুমেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন। সো বাকিগুলো মোটামুটি আমাদের মানে জানার মধ্যেই, যে কি আসলে ওই এই স্টেপগুলোতে কি কি কাজ করা হয় প্রজেক্ট ম্যানেজার হিসেবে। তো আমরা হচ্ছে দেখি একজন প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট একটা প্ল্যান তৈরি করতে চাই, যে কোন 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 অ্যাক্টিভিটি হবে এবং কোন অ্যাক্টিভিটির আগে পরে কি অ্যাক্টিভিটি হবে, সেই জিনিসগুলো একটা ফর্মালি একটা রিপ্রেজেন্টেশন তৈরি করতে চাই বা শিডিউল করতে চাই। তো সেটার জন্য কিছু ডায়াগ্রাম আছে, কিছু ডায়াগ্রাম বা কিছু সিস্টেম আছে। তো সেগুলো আমরা দেখব। প্রথমত আছে হচ্ছে গ্যান্ট চার্ট, তারপরে আসে হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। নেটওয়ার্ক ডায়াগ্রাম দিয়ে হচ্ছে গ্রাফের টাইপ মতো একটা ডায়াগ্রাম আঁকা হয়, গ্রাফের মতো ডায়াগ্রাম এঁকে ম্যাচ করা হয় যে কোন স্টেপটা কমপ্লিট হলে তারপরে কোন স্টেপে যাওয়া যাবে, বা একটা অর্ডার ফলো করে কোন অর্ডার ফলো করে প্রজেক্টটাকে কমপ্লিট করা যাবে। তো তারপরে আসে হচ্ছে পার্ট পার্ট ক্যালকুলেশনস। পার্ট হচ্ছে আমরা দেখব ক্রিটিক্যাল পাথ শিডিউলিং প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আচ্ছা, তো এই কনসেপ্টগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো প্রথমত দেখি গ্যান্ট চার্টস আর নেটওয়ার্ক ডায়াগ্রামস, এই দুটা কি জিনিস, কিভাবে কাজ করে। সো গ্যান্ট চার্টস কম্প্যারিজনটা বুঝাতে গিয়ে আমরা হচ্ছে আগে একটা গ্যান্ট চার্ট দেখে আসি। আচ্ছা, তো গ্যান্ট চার্টের সাথে কি আপনারা কেউ পরিচিত, আগে কি ব্যবহার করছেন? এটা সম্ভবত আপনাদের ফাইনাল ইয়ারে প্রজেক্টে বা থিসিসে এরকম গ্যান্ট চার্ট ড্র করা লাগতে পারে। ঠিক আছে, তো গ্যান্ট চার্টে যেটা হয় আপনাদের একটা মানে টাইম এস্টিমেশন করার মতো একটা প্ল্যান তৈরি হয়। যেমন আপনি শুরু করলেন হচ্ছে উইক 1-2-তে রিসার্চ দিয়ে, উইক 2-তে আপনি রিসার্চের সাথে সাথে কিছু ডিজাইনিং এর কাজ শুরু করে দিয়েছেন আর লেআউটের কাজ শুরু করে দিয়েছেন। তো এইভাবে হচ্ছে উইক 2 থেকে উইক 3 পর্যন্ত আপনি ডিজাইনের কাজ করছেন, উইক 2 থেকে উইক 4 পর্যন্ত আপনি লেআউটের কাজ করছেন, আর উইক 4-এ লেআউটের কাজ চলাকালীন আপনি ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছেন। তারপরে ডেভেলপমেন্ট 1 উইক চলছে, মাঝে আপনি এটা আপলোড শুরু করে দিয়েছেন, অ্যান্ড ফাইনালি এটা ফিনিশিং দিয়ে দিয়েছেন। সো এখানে যেটা বোঝা যায় যে কোন টাস্কে কত ডিউরেশন লাগবে এবং কোনো টাইম ওভারল্যাপ আছে কিনা। যেমন কিছু অ্যাক্টিভিটির মধ্যে দেখেন ওভারল্যাপ আছে, যেমন রিসার্চ করতেছেন, রিসার্চে উইক 2-তে আপনি একই সাথে রিসার্চও করতেছেন, ডিজাইনও করতেছেন, লেআউটের কাজও করতেছেন। ঠিক আছে, সো এরকম কোন অ্যাক্টিভিটির সাথে কোন অ্যাক্টিভিটির ওভারল্যাপ সম্ভব এবং কোন অ্যাক্টিভিটি কোন টাস্কের সাথে কত ডিউরেশন প্রয়োজন হয়, সেই জিনিসগুলো। আচ্ছা, আরেকটা বিষয় আছে হচ্ছে স্ল্যাক টাইম। স্ল্যাক টাইম মানে হচ্ছে আমি কবে এই কাজটা কবের মধ্যে শেষ করতে পারি। যেমন রিসার্চের কাজ আমি চাইলে উইক 1-এর মধ্যেই ফুল রিসার্চ শেষ করতে পারি, তবে আমি স্ল্যাক টাইম হিসাব করলে আমি ধরবো যে একদম উইক 2-এর মধ্যেই শেষ করতে হবে। সো উইক 2-এর আগে শেষ করলে সমস্যা নেই, বাট একদম ওয়ার্স্ট কেসে আমি উইক 2-এর মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, সো স্ল্যাক টাইম দিয়ে হচ্ছে আমার চিন্তা করতে পারেন এভাবে যে কবের মধ্যে শেষ করতে পারি যাতে হচ্ছে প্রজেক্টের ক্ষতি না হয়। একটা টাস্ক আমি কবের মধ্যে শেষ করতে পারি যাতে ফুল প্রজেক্টের কোনো ক্ষতি না হয়। কিন্তু আমি যদি রিসার্চের কাজ আরো এক্সটেন্ড করতে থাকি, তাহলে দেখা যাবে আমার অন্য পরের স্টেপগুলো এফেক্টেড হবে, পরের স্টেপগুলো এফেক্টেড হলে ফুল প্রজেক্টটাই ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এরপরে দেখি নেটওয়ার্ক ডায়াগ্রাম কি জিনিস। নেটওয়ার্ক ডায়াগ্রামে হচ্ছে আমার যে টাস্কগুলো সেই টাস্কগুলো দেখানো হয় এবং টাস্কগুলোর মধ্যে কিছু ডিপেন্ডেন্সি আছে, সেই ডিপেন্ডেন্সিগুলো শো করা হয়। তো এইখানে যেটা হচ্ছে দেখেন, এখানে টাইম ওভারল্যাপটা দেখা যায় না, তবে প্যারালেলিজম দেখা যায়, অর্থাৎ কোন টাস্কগুলা আমি প্যারালেলি করতে পারি। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে যেমন ডিজাইন আর লেআউটটা আমি প্যারালেলি করতে পারি।
তো ওইখানে গ্রাফে আপনি মিলাইতে পারবেন যে একই সাথে ডিজাইনিং, একই সাথে হচ্ছে আমি লেআউটের কাজ করতেছি আর ডিজাইন করতেছি, তো দুইটা প্যারালালি করতেছি, এই জিনিসটা আমি গ্রাফে দেখাতে পারবো। শো স্ল্যাক টাইম ইন বক্সেস। আচ্ছা, স্ল্যাক টাইম বলতে আমার হচ্ছে ওই যে যেটা বললাম, আমার প্রজেক্টটা একটা টাস্ক শেষ করতে আমি ওয়ার্স্ট কেসে কত দিন সময় নিতে পারি, সেই জিনিসটা কত দিনের মধ্যে আমার শেষ করতেই হবে যাতে প্রজেক্ট হ্যাম্পার্ড না হয়। ঠিক আছে। আচ্ছা, এখন টাস্ক ডিউরেশন ক্যালকুলেট করার জন্য আমার এখানে একটা সূত্র আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এর আগে শুরুতে দেখে আসছি পার্ট। ঠিক আছে, PERT, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। সো পার্ট যেটা করে, এটা হচ্ছে অপটিমিস্টিক, পেসিমিস্টিক, রিয়েলিস্টিক, এরকম তিনটা টাইম ডিউরেশন ধরে নেয়। তো একটা কাজ করতে, একটা টাস্ক কমপ্লিট করতে সে তিন রকম এস্টিমেশন করে। যে আমি অপটিমিস্টিক যদি হই, যে এই টাস্কটা যদি আমি খুবই স্মুথলি করি, একদম কোনো ঝামেলা হইলো না, দেরি হইলো না, ডিলে হইলো না, তাইলে সেটা কত দিনে শেষ হতে পারে। পেসিমিস্টিকে আমি চিন্তা করি যে একদম টাস্কটা যদি খুবই ঝামেলাপূর্ণ হয়ে যায়, ঠিক আছে, অনেক কাজই আসলে শুরুতে বোঝা যায় না, তাই না? অনেক কাজ হচ্ছে শুরুতে মনে হয় যে আচ্ছা এটা সহজ, কিন্তু করতে গেলে দেখা যায় যে এটা আর হচ্ছে না। ঠিক আছে, তো আমি এই কারণে তিন রকমই নিব, তিন রকম এস্টিমেশন নিব। অপটিমিস্টিক নিব যে আমার কাজটা কোনো ঝামেলাই হলো না, খুবই স্মুথলি ফাস্ট ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, আর ধরেন যে কোডিং এর কোনো কাজ, তো কোডিং এর কাজের ক্ষেত্রে দেখা যাবে যে অপটিমিস্টিক হইলাম যে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেল, মানে যাই করতেছি মিলে যাচ্ছে সুন্দর মতো হয়ে অপটিমিস্টিক টাইমের মধ্যে মিলে গেল। একটা হচ্ছে পেসিমিস্টিক, যে আমার হচ্ছে কোনো একটা বাগ হয়েছে, এটা সলভ হচ্ছেই না, এরর হচ্ছে, কোনোভাবেই সলভ হচ্ছে না, ওইটাতেই দেখা গেল অনেক সময় চলে গেছে, 2-3 সপ্তাহ শুধু একটা বাগ সলভ করতে চলে গেছে। হয় কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু একদম রিয়েল ওয়ার্ল্ডেও হয়। সুতরাং সেখানে আমার এস্টিমেশন রাখতে হবে যে পেসিমিস্টিক এস্টিমেশন কত, যে একদম খারাপ ওয়ার্স্ট কেসে কত হতে পারে, এই পেসিমিস্টিকটা এক্সিড করা যাবে না কখনো। এবং ফাইনালি হচ্ছে রিয়েলিস্টিকটা আবার অপটিমিস্টিক আর পেসিমিস্টিকের মাঝামাঝি ধরে নিব, যে একদম অ্যাভারেজে চিন্তা করলে যে একদম ইজিও যায় নাই, আবার একদম বেশি ঝামেলাপূর্ণ যায় নাই, একদম অ্যাভারেজে চিন্তা করলে মাঝে মধ্যে টুকটাক কিছু ঝামেলা হয়েছে আবার সলভ হয়েছে, এরকম হইলে রিয়েলিস্টিক। কতক্ষণ, কতদিন, কত সপ্তাহ টাইম লাগতে পারে। তো এই তিনটা হচ্ছে আমার যদি এস্টিমেশন থাকে, তাইলে আমি আমার পার্ট, আমি হচ্ছে ফাইনাল যে এস্টিমেশন যেটা করব সেটা হচ্ছে এভাবে করব: অপটিমিস্টিক ও প্লাস 4 টাইমস আর, আর হচ্ছে যে রিয়েলিস্টিক টাইম, আর পি হচ্ছে পেসিমিস্টিক টাইম। সো এই আহ, আমি রিয়েলিস্টিকের সাথে আবার 4 মাল্টিপ্লাই করতেছি, তাহলে 4 টাইমস রিয়েলিস্টিক প্লাস অপটিমিস্টিক প্লাস পেসিমিস্টিক, টোটাল হচ্ছে 6 বার। ঠিক আছে, তো 6 বার আমি হচ্ছে এই এস্টিমেশনগুলি অ্যাড করতেছি। রিয়েলিস্টিকটার ওয়েট বাড়াই দিছি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে, এবং তাই আমি হচ্ছে ফাইনালি 6 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। সো এই ফর্মুলা দিয়ে আমি একটা এস্টিমেশন টাইম নিতে পারবো যে আসলেই এটাতে কত সময় লাগতে পারে, অপটিমিস্টিক পেসিমিস্টিক মিলে। এটার ইম্পর্টেন্সটা কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে অপটিমিস্টিকটা মাঝে মধ্যে খুবই কম হইতে পারে, বা পেসিমিস্টিকটা মাঝে মধ্যে খুবই বেশি হইতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো যাতে আমার ফ্যাক্টরে আসে এই টাইম এস্টিমেশনে। তো এবার হচ্ছে আমরা পার্ট অ্যানালাইসিস করব। তো আমাদের হচ্ছে এরকম একটা সিনারিও আছে। তো স্যার, আমাদের ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এরকম একটা সিনারিও দেয়া আছে, আমার প্রজেক্টের এই অ্যাক্টিভিটি আছে: রিকোয়ারমেন্টস কালেকশন, স্ক্রিন ডিজাইন, রিপোর্ট ডিজাইন, ডেটাবেস ডিজাইন, ইউজার ডকুমেন্টেশন, প্রোগ্রামিং, টেস্টিং, ইনস্টলেশন। তো এই অ্যাক্টিভিটিগুলোর একটা টাইম এস্টিমেট আছে, যে অপটিমিস্টিক ভাবে করলে এটা 1 উইক লাগবে, এটা 5 উইকস, রিয়েলিস্টিক ভাবে 5 উইকস লাগবে, পেসিমিস্টিক ভাবে 9 উইকস লাগবে। সো এরকম কিছু এস্টিমেশন আছে অপটিমিস্টিক, রিয়েলিস্টিক, পেসিমিস্টিক হিসাবে। এখন এই যে টাস্কগুলো, এই অ্যাক্টিভিটিগুলার আমি এক্সপেক্টেড টাইমটা বের করবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে, এস্টিমেটেড টাইমটা বের করবো এই ফর্মুলা দিয়ে। So এটা সূত্রের মধ্যে বসায় দিলাম। ও হচ্ছে 1, আর হচ্ছে 5, আর পি হচ্ছে 9 বসায় দিলে আমি
ফাইনাল যে আউটপুট ভ্যালুগুলো পাই সেগুলো হচ্ছে আমার এক্সপেক্টেড টাইম বা এস্টিমেটেড টাইম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এক্সপেক্টেড টাইম বা এস্টিমেটেড টাইম চলে আসলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এক্সপেক্টেড টাইম ক্যালকুলেশন করার সিস্টেম। বাট আমরা হচ্ছে সামনে একটা জিনিস, আরো কিছু জিনিস দেখবো। একটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং। ক্রিটিক্যাল পাথ কি জিনিস? ক্রিটিক্যাল পাথ হচ্ছে আমার প্রজেক্টটা কমপ্লিট করতে শর্টেস্ট টাইম কতক্ষণ লাগতে পারে। এখন শর্টেস্ট টাইমটা আমি আহ, এমনি হঠাৎ করে পেয়ে যাব এরকম না, এটা হচ্ছে আমার কিছু একটা গ্রাফ আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটাই বরং পরে ফেরত আসি ক্রিটিক্যাল পাথ যদি। আচ্ছা, তো ক্রিটিক্যাল পাথের একটা এক্সাম্পল এইখান থেকে দেখা যায়। ধরেন আগে এখানে দেখি, তো আমার হচ্ছে এরকম একটা গ্রাফ আছে যেখানে এরকম প্রজেক্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলা একটা গ্রাফ, নেটওয়ার্ক ডায়াগ্রাম বলে, নেটওয়ার্ক ডায়াগ্রাম দিয়ে দেখানো। তো শুরু করতেছি আমি রিকোয়ারমেন্টস কালেকশন দিয়ে, তারপর আমি স্ক্রিন ডিজাইন করতেছি, রিপোর্ট ডিজাইন করতেছি, ডেটাবেস ডিজাইন করতেছি, তারপরে ইউজার ডকুমেন্টেশন করতেছি, ফাইনালি ইনস্টলেশন করতেছি। সো আমার ক্রিটিক্যাল পাথ যদি আমি বের করতে চাই, শর্টেস্ট কোন পাথ দিয়ে আমি ফাইনাল লাস্টে যেতে পারি, সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। তো আমি যদি রিকোয়ারমেন্টস কালেকশন করি, স্ক্রিন ডিজাইন করি, ডেটাবেস ডিজাইন করি, ইউজার ডকুমেন্টেশন করি, ফাইনালি ইনস্টলেশনে চলে যাই। তো দেখেন এই যে একটা পাথ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একদম শর্টেস্ট পাথ 1 থেকে 8 এ যাওয়ার। তো এই জিনিসটাকে বলা হয়েছে ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, এটা আমাদের কখন কাজে লাগবে এটা একটু পরে দেখবো। ঠিক আছে, তো এই যে আমাদের যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা থাকে, বা যে নেটওয়ার্ক ডায়াগ্রামটা থেকে আমরা ক্রিটিক্যাল পাথটা বের করি, সেটার কিছু এলিমেন্টস আছে। সেই এলিমেন্টসগুলো কি কি? সেই এলিমেন্টসগুলো বেসিক্যালি আসলে নেটওয়ার্ক ডায়াগ্রামের এলিমেন্টস। তো আমরা যদি দেখি, প্রথমত আসে হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি, ইভেন্ট, এবং ফাইনালি হচ্ছে নেটওয়ার্ক। সো অ্যাক্টিভিটি কি জিনিস? অ্যাক্টিভিটি হচ্ছে এনি পোর্শন অফ project which is required by project, uses up resource and consumes time. ঠিক আছে, তো আমার প্রজেক্টের কিছু, যে কোনো একটা টাস্ককে আমরা অ্যাক্টিভিটি বলবো, যেটা প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আমাদের প্রয়োজন সেটা কিছু রিসোর্স ব্যবহার করে এবং কিছু সময় প্রয়োজন হয় সেটার জন্য। ঠিক আছে, সময় প্রয়োজন হয়, আরও সাথে অন্য জিনিস হতে পারে, পেপার ওয়ার্ক প্রয়োজন হতে পারে, কন্ট্রাকচুয়াল নেগোসিয়েশন লাগতে পারে, মেশিনারি অপারেশন লাগতে পারে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভিটি বলি। বাট এটা হচ্ছে আমরা যখন ডায়াগ্রামে বোঝার চেষ্টা করার সময় আমরা অ্যাক্টিভিটিকে এই যে এরোর উপরে একটা কিছু লিখবো। ঠিক আছে, এই এরোর উপরে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে আমাদের মূলত অ্যাক্টিভিটি। আচ্ছা, তো ইভেন্ট বলতে কি বোঝায়? ইভেন্ট হচ্ছে বলতে বোঝায় আমার অ্যাক্টিভিটির শুরুর পয়েন্টটা আর হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো যেমন ইভেন্ট হচ্ছে এই যে সার্কেলগুলো হচ্ছে ইভেন্ট। তো সার্কেল থেকে আমরা একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্টে যেতে পারি অ্যাক্টিভিটির মাধ্যমে। অর্থাৎ অ্যাক্টিভিটি হওয়ার আগে সিনারিও আর হওয়ার পরের সিনারিও, এই এই সিনারিওগুলোকে হচ্ছে আমরা ইভেন্ট দিয়ে বুঝি, এবং সেগুলো হচ্ছে আমরা যখন এই নেটওয়ার্ক ডায়াগ্রাম বা এই যে গ্রাফের মতো আঁকবো, তখন হচ্ছে এই যে সার্কেল যেগুলো থাকবে, অথবা এগুলোকে আরো বলা হচ্ছে নোডস, তাই না? গ্রাফে আপনারা জানেন নোডস কি জিনিস। সো নোডস গুলাকে আমরা ইভেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করব। এরপরে হচ্ছে আমাদের আসতেছে নেটওয়ার্ক। তো আমাদের এই যে যত প্রজেক্ট অ্যাক্টিভিটিস আর ইভেন্টস আছে, পুরো জিনিসটাকে মিলায় আমরা যে কম্বিনেশনটা পাই, সেই কম্বিনেশনটাকে আমরা বলবো হচ্ছে নেটওয়ার্ক।
ঠিক আছে? তো তাইলে হচ্ছে আমরা এবার একটু দেখি। আচ্ছা, তো আমাদের এই যে অ্যাক্টিভিটিগুলো যে থাকে, অ্যাক্টিভিটির সাথে আমরা আরো কিছু ডিউরেশন দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন এই জিনিসটা। এইটা হচ্ছে ধরেন যে এক্সামের কোয়েশ্চেনে সিনারিওর মধ্যে এইভাবে জিনিসগুলো দেওয়া থাকতে পারে। তো অ্যাক্টিভিটির নামটা আমি লিখলাম, ধরেন অ্যাক্টিভিটির নামটা হচ্ছে সি। তারপরে আমি হচ্ছে এরকম একটা উপরে থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি একটা নাম্বার লিখলাম, কমা দিলাম, একটা নাম্বার লিখলাম। সো প্রথম যে নাম্বারটা ধরেন এখানে 5 হচ্ছে বোঝাচ্ছে আর্লিয়েস্ট স্টার্ট টাইম, অর্থাৎ এই অ্যাক্টিভিটিটা আমার শুরু করতে হবে, করতে পারবো একদম আর্লিয়েস্ট কোন টাইমে শুরু করতে পারবো সেটা। আমি চাইলে আরেকটু দেরিতেও শুরু করতে পারি, আরেকটু লেটে স্টার্ট করতে পারি, বাট আর্লিয়েস্ট স্টার্ট টাইম, আমি এর আগে স্টার্ট করতে পারবো না। আর্লিয়েস্ট ফিনিশ টাইম এবং আর্লিয়েস্ট কত সময়ের মধ্যে আমি এই টাস্কটা শেষ করতে পারি। সো এটা স্টার্ট টাইমের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমি এই টাইমে যদি স্টার্ট করি আর্লিয়েস্ট, তাহলে আমি এই টাইমের মধ্যে ফিনিশ করতে পারবো, এর আগে আসলে ফিনিশ করতে পারা পসিবল না। এবং আমি হচ্ছে এরর নিচে যদি দেখি, এরর নিচে হচ্ছে যে দুটা নাম্বার দেওয়া, সেটা হচ্ছে আমার লেটেস্ট স্টার্ট টাইম, অর্থাৎ এর পরে আমার শুরু করা যাবে না, অবশ্যই এর আগে শুরু করতে হবে টাস্ক অ্যাক্টিভিটিটা। লেটেস্ট স্টার্ট টাইম, লেটেস্ট ফিনিশ টাইম। ঠিক আছে? আচ্ছা, ডামি অ্যাক্টিভিটি কি জিনিস তো দেখা যাক। ধরেন আমার আমি এই স্টেটে আছি, 1 থেকে 2তে যাব। সো 2তে যাইতে হইলে আমার এই দুইটা অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ থেকে বি, 1 থেকে এ অ্যাক্টিভিটির মাধ্যমে 2তে যাওয়া যায়, বি অ্যাক্টিভিটির মাধ্যমে 2তে যাওয়া যায়। তো এখানে আমার এ অ্যাক্টিভিটি যেটা, সেটা হচ্ছে একটা ডামি অ্যাক্টিভিটি। সো ডামি অ্যাক্টিভিটির বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে have a zero completion time and arc are used to represent relationship that cannot be easily fit using actual activities involved in the project. তো এই ডামি অ্যাক্টিভিটিটা আসলে কমপ্লিট করতে সময় প্রয়োজন হয় না, তবে এটা একটা প্রসেস, মানে এই জিনিসটা হচ্ছে কোনো একটা কাজ হয় যেটা নিয়ে আসলে আমার অত মাথা ঘামাইতে হয় না, বাট আমি আমার ডায়াগ্রামে রাখতে চাই। তো সেটাকে আমি এরকম একটা ডামি অ্যাক্টিভিটি যখন ডায়াগ্রামে আঁকবো, তখন দেখেন আমি এই জিনিসটাকে আমি একই সাথে যে এ বি দিয়ে যদি কানেক্ট করি, এই জিনিসটা ভুল হবে। সো ডামি অ্যাক্টিভিটি বুঝাইতে আমি যেটা করবো, আরেকটা নতুন স্টেট নিয়ে আসবো, অর্থাৎ 1 থেকে 2তে যাব, এ এ কাজটা করে হচ্ছে 2তে যাব, এবং 2 থেকে আমি এই ডামি অ্যাক্টিভিটির মাধ্যমে 3তে যাব। ঠিক আছে? সো এরকম হচ্ছে এরকম ডট ডট দিয়ে যদি কোনো একটা প্রসেস বুঝে, সেটা হচ্ছে আমার ডামি অ্যাক্টিভিটি বুঝেছে। এবং সেইগুলোকে আমরা সবসময় এরকম ডটেড আর্ক দিব, ডটেড এজ দিব। আচ্ছা, এখানে একটা সিনারিও দেখা যাক আমার ডায়াগ্রামে। অ্যাক্টিভিটি সি নট রিকোয়ার্ড ফর ই। তো এখানে আমার হচ্ছে একটা ডায়াগ্রামের একটা পার্ট আছে, ইভেন্ট ওয়ানে আসতেছে হচ্ছে এই এ বি সি, এই তিনটা অ্যাক্টিভিটি কমপ্লিট করার পরে। ঠিক আছে, তিনটা অ্যাক্টিভিটি এ বি সি কমপ্লিট করার পরে ওয়ানে আসতেছে। তার পরবর্তীতে সে ডি আর ই এই দুটো অ্যাক্টিভিটি পারফর্ম করবে। কিন্তু এখানে আমার অ্যাক্টিভিটি সি ই এর জন্য প্রয়োজন নেই। ই হচ্ছে সি ছাড়াই ই অ্যাক্টিভিটি আমি করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন, আমি যদি ডায়াগ্রামটা এইভাবে রাখি, তাহলে জিনিসটা বোঝাচ্ছে যে ডি আর ই করতে হইলে আমার এ বি সি তিনটাই কমপ্লিট করতে হবে। কিন্তু আমার হচ্ছে যেহেতু ই অ্যাক্টিভিটি করার জন্য সি অ্যাক্টিভিটি করাটা প্রয়োজন নেই, আমি কি করতে পারি, এখানে একটা ডামি অ্যাক্টিভিটি দিয়ে দিতে পারি, অর্থাৎ এ বি কমপ্লিট হইলেই আমি ই অ্যাক্টিভিটি করে ফেলতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে একটা ডামি এজ দিলাম, ডামি এজ দিয়ে এখানে নিয়ে আসলাম। এখানে যদি আমার সি কমপ্লিট হয়ে যায়, সি কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ডি অ্যাক্টিভিটিতে
প্রসিড করতে পারি, কারণ ডি অ্যাক্টিভিটি করতে আবার সি প্রয়োজন। তো দেখেন 1 থেকে আমি ডামি অ্যাক্টিভিটিতে 2 তে আসছি। এখানে কিন্তু কোনো এমন টাস্ক হচ্ছে না যেটা সময় প্রয়োজন হয় বা সেখানে অ্যাক্টিভিটিতে কোনো অন্য এডিশনাল এফোর্ট প্রয়োজন। এখানে হচ্ছে বেসিক্যালি এ আর বি দুটো অ্যাক্টিভিটি যদি কমপ্লিট হয়ে এখানে আসবে, এবং সেই সাথে যদি সিও কমপ্লিট হয় তাহলে শুধুমাত্র ডি অ্যাক্টিভিটি প্রসিড হবে। তো এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারতেছি। ঠিক আছে, ডায়াগ্রামের মাধ্যমে এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের ডামি অ্যাক্টিভিটির প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে এখান থেকে। তো এই এক্সামে আপনাদের এরকম সিনারিও মাস্ট আসবে। একটা হচ্ছে এরকম গ্যান্ট চার্ট আঁকতে দেওয়া হবে, আরেকটা হচ্ছে এরকম পার্ট চার্ট আঁকতে দেওয়া হবে। পার্ট চার্ট বলতে যেটা বোঝায়, পার্ট চার্ট অথবা এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম, পার্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম, পার্ট চার্ট, এগুলো সব একই জিনিস বোঝায়। ঠিক আছে, তো আপনাদের এরকম একটা সিস্টেম দেওয়া হবে, সিস্টেমের মধ্যে এরকম অ্যাক্টিভিটি লিস্ট করা থাকবে। অ্যাক্টিভিটি লিস্টের মধ্যে অ্যাক্টিভিটির আবার ডিপেন্ডেন্সি দেওয়া থাকবে। যেমন ফিজিবিলিটি স্টাডি করতে ডিপেন্ডেন্সি আছে এ, অর্থাৎ বি কমপ্লিট করতে হলে আমার এ কমপ্লিট করে আসতে হচ্ছে, এবং সেই অনুযায়ী কিছু টাইম দেওয়া আছে, কতক্ষণ সময় লাগবে এটা কমপ্লিট করতে। ঠিক আছে, সো এরকম কিছু টাইম দেওয়া আছে, টাইম ইন উইকস। তো এই অনুযায়ী আমার গ্যান্ট চার্ট আঁকতে হবে, পার্ট চার্ট আর নেটওয়ার্ক আঁকতে হবে। তো আমরা দেখে ফেলি একটু পার্ট চার্ট নেটওয়ার্কটা এখান থেকে। সো প্রথমত হচ্ছে আমার ইউজার রিকোয়ারমেন্টস হচ্ছে আমার টাস্ক এ, এবং সেটা করতে আমার প্রয়োজন হচ্ছে 4 উইকস, তাই না? 4 উইকস প্রয়োজন হচ্ছে, এখানে দেয়া আছে। সো 4 উইকস ধরে আমি শুধু টাস্ক এ কমপ্লিট করব। আচ্ছা, তারপরে দেখেন বাকি সবার ক্ষেত্রে ডিপেন্ডেন্সি চলে আসে। সো ডিপেন্ডেন্সি চলে আসলে দেখেন আমার ডিপেন্ডেন্সি ছাড়া আর কিছু নাই, তো আমার এ আগে কমপ্লিট করতেই হবে। এ কমপ্লিট না করে আমি অন্যগুলা শুরু করতে পারতেছি না। সো দেখেন আমি বি আর সি একই সাথে শুরু করতে পারি, কারণ বি আর সি দুইটাই এর উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বি আর সি দুইটাই এর উপরে ডিপেন্ডেন্ট, একটা অন্য কিছুর উপর ডিপেন্ডেন্সি নাই। সো আমার এ যখন শেষ হইলো, এ হচ্ছে আমি 4 উইকস ধরে কমপ্লিট করলাম, করার পরে আমি বিও শুরু করে দিলাম, সিও শুরু করে দিলাম। সি হচ্ছে আমার 1 উইক পরে শেষ হয়ে গেল, আর বি হচ্ছে আমার এই যে এখানে বি এর টাইম দেওয়া আছে 2 উইকস, অর্থাৎ তাহলে বি কন্টিনিউ করবে 2 উইকস পর্যন্ত। 2 উইকস পর্যন্ত কন্টিনিউ করলো, অর্থাৎ বি সি শেষ হইল। বি সি শেষ হওয়ার পরবর্তীতে আমি বি সি যদি কমপ্লিট হয় তাহলে শুধুমাত্র আমি ডি স্টার্ট করতে পারি, অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডি হচ্ছে আবার 5 উইকস সময় লাগে। সো আমার এ বি সি শেষ, আমি হচ্ছে বি বি সি শেষ। সো আমি হচ্ছে এবার অ্যাক্টিভিটি ডি শুরু করতেছি। অ্যাক্টিভিটি ডি 5 উইকস ধরে আমি কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে আবার আমার ই, অ্যাক্টিভিটি ই করতে হচ্ছে আমার শুধুমাত্র ডি অ্যাক্টিভিটির উপর ডিপেন্ডেন্সি। সো ডি অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে আমি ই অ্যাক্টিভিটি শুরু করে দিলাম, সেটা 2 উইকস কন্টিনিউ করলো। পরে এফ অ্যাক্টিভিটি শুরু করলাম, 5 উইকস ধরে কন্টিনিউ করলো। এফ অ্যাক্টিভিটি হচ্ছে যে ই এর উপর ডিপেন্ডেন্ট, এবং 5 উইকস চললো। তবে জি অ্যাক্টিভিটিও ই এর উপর ডিপেন্ডেন্ট। সো আমি যখন এফ শুরু করতেছি, আমি একই সাথে এফ আর জি একসাথে শুরু করে দিচ্ছি। জি 1 উইকস করে শেষ হয়ে গেল, এফ আমার 5 উইকস কন্টিনিউ করলো। এখানে দেখেন আরেকটা অ্যাক্টিভিটি আসতেছে আই। আই হচ্ছে জি এর উপর ডিপেন্ডেন্ট। সো যেই মুহূর্তে জি শেষ হয়ে যাবে আমি আই অ্যাক্টিভিটি শুরু করে দিব, আই অ্যাক্টিভিটি শেষ করব। জে, জে হচ্ছে আবার আই এর উপর ডিপেন্ডেন্ট। সো জে শেষ হইলো, জে হচ্ছে আই শেষ হইলো যখন, তারপর থেকে আমি আবার জে শুরু করে দিলাম। ইন দ্য মিন টাইম দেখেন এফ কিন্তু শেষ হয়নি, এফ কন্টিনিউ করতেছে। সো জে শুরু হয়ে গেল, জে কমপ্লিট হইলো, আর ইন দ্য মিন টাইম এইচ, এইচ এর ক্ষেত্রে আমার ডিপেন্ডেন্সি কিসে আছে, শুধুমাত্র এফ। সো এফ শেষ হওয়ার পরে আমি এইচ শুরু করতে পারতেছি কোডিং। শুরু করলাম, শুরু করার পরে জে আর এইচ দুইটার উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে কে।
দুইটার উপরেই কে ডিপেন্ডেন্ট। এইচ আর জে দুইটাই যখন শেষ হয়েছে তারপরে আমি কে স্টার্ট করতেছি, কে উপরে আবার ডিপেন্ডেন্ট হচ্ছে এল, তারপরে আমি কে শেষ করে এল এ এল শুরু করতেছি। সো এই যে এইচ, জে তো আগে শেষ হয়ে গেছে, এইচ শেষ হওয়ার পর্যন্ত ওয়েট করবে, এইচ শেষ হওয়ার পরে কে শুরু হবে, কে শেষ হয়ে গেলে এল কমপ্লিট করবে। এটা যদি আমি এই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকি বা পার্ট চার্ট পার্ট ডায়াগ্রাম দিয়ে আঁকি, দেখেন আমি হচ্ছে ইভেন্ট 0 শুরু করলাম, আমার এ কমপ্লিট হইল, তারপরে আবার ইভেন্ট 1-এ চলে চলে আসছি, 1-এ হচ্ছে আমি আবার অ্যাক্টিভিটি বি শুরু করলাম, বি শুরু করার পরে হচ্ছে আমার আমি ইভেন্ট 2-তে চলে যাচ্ছি। আমি একই সাথে এই 1 থেকে ইভেন্ট সিও শুরু অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সি শুরু করতে পারি। অ্যাক্টিভিটি সি শুরু করলে আমি 3-তে গেলাম এবং 3 থেকে আমি আবার 2-তে রিটার্ন করলাম। এই যে এখানে আমি দেখেন এই যে ডটেড দিচ্ছি, সি থেকে ডিতে যাচ্ছি, এখানে হচ্ছে যে ডামি অ্যাক্টিভিটি বা ডামি এজ দিচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে বি এবং সি। 3 থেকে 2-তে এই যে 3 থেকে 2-তে যে আমি রিটার্ন করতেছি, এখানে কিন্তু কোনো কাজ করতেছি না, আসলে এটা জাস্ট রিটার্নিং এর জন্য, মানে অর্থাৎ আমার সি অ্যাক্টিভিটিটা কমপ্লিট হয়ে তারপরে আসতেছে, এটা বোঝানোর জন্য আমি একটা ডামি এজ, এই যে ডটেড এজ ব্যবহার করব ডামি অ্যাক্টিভিটি বুঝি। তো আমার হচ্ছে এই যে 2-তে আসলাম, 2-তে আসার পরে আমি আবার বি সি যেহেতু শেষ হয়েছে, আমি সেই অনুযায়ী ডি কমপ্লিট করব, ই কমপ্লিট করব, এফ কমপ্লিট করব। তো ই কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে আবার একই সাথে এফ আর জি একসাথে শুরু করতে পারি। তো জি এর পরে আবার আই শুরু করতে পারি, আই এর পরে জে শুরু করতে পারি করে, তো আমি আবার হচ্ছে আবার এখানে ইন দ্য মিন টাইম এফ আর এইচ শেষ হয়ে গেছে, এফ আর এইচ শেষ হয়ে যাওয়ার পরে এখানে আসলাম, ঠিক আছে। তো এখানে আসলাম, আসার পরবর্তীতে হচ্ছে আমার এখান থেকে এইচ থেকে কে তে যাচ্ছি, যেহেতু এইচ আর জে দুইটাই প্রয়োজন আমার কে শুরু করার জন্য, তাই না, কে শুরু করার জন্য এইচ আর জে দুইটাই প্রয়োজন। আমি এখান থেকে কে স্টার্ট করতেছি, এইচ আর জে শেষ হয়ে আসছে, তারপরে কে এর পরে এল কমপ্লিট করতেছি। আচ্ছা, তো আমার এখানে ক্রিটিক্যাল পাথটা কি, ক্রিটিক্যাল পাথটা হচ্ছে আমার 0 থেকে 12-এ যাওয়ার শর্টেস্ট যে পাথটা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তো 0 থেকে 12-এ যাওয়ার শর্টেস্ট পাথ কোনটা, 0 থেকে 1-এ গেলাম, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 6, 8, 10, সরি 10 নাই, 8 থেকে 11, 11 থেকে 12। এই যে পাথটা, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। এবং ক্রিটিক্যাল ভ্যালুটা কি, ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল পাথ জুড়ে যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেই অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে, সেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু। সো 0 থেকে শুরু করলাম, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6। তো এইভাবে আমি যে কয়টা ভ্যালু আসে, এই ডিউরেশন আসে, এই যে এ করতে আমার 4 উইকস লাগে, বি করতে 2 উইকস লাগে, ডি করতে 5 উইকস লাগে। সো 4 প্লাস 2 প্লাস 5 প্লাস এভাবে করে যেতে থাকবো, যেতে যেতে ফাইনালি আমার ক্রিটিক্যাল ভ্যালু আসলো 32। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল ভ্যালু, গ্যান্ট চার্ট, আর হচ্ছে পার্ট পার্ট নেটওয়ার্ক বা পার্ট চার্ট, এই জিনিসগুলা হয়ে গেল। এই জিনিসগুলা আপনাদের ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে বিএলসিতে একটা ছোট্ট টাস্ক দিব, বেশি সময় নিব না, খুবই ছোট একটা টাস্ক দিব। সেটা হচ্ছে আপনারা এই যে এরকম একটা অ্যাক্টিভিটি আছে, আপনারা যেটা করবেন, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে উইক 8-এ
এইটে হচ্ছে একটা ডিসকাশন তৈরি করে দিচ্ছি, এখানে আপনারা ডিসকাশন দিবেন। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, ইনশাল্লাহ ঈদের আগেই দিয়ে দিব, ঠিক আছে? ঈদের আগে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। স্যার, একটা কথা ছিল। বলেন। স্যার, এই কোয়েশ্চেনটা সলভ করতে আমাদের কতক্ষণ সময় দেওয়া হবে? এখন জি স্যার। স্যার, এটা তো ডিসকাশনে দেওয়া হয়েছে, তাই না? এটার টাইম লিমিট কতক্ষণ থাকবে? এটার টাইম হচ্ছে 1 ঘন্টার মধ্যে দেন। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, তবে হচ্ছে যাদের ইয়ে থাকবে না তাদেরটা পরে আমি কেটে দিব 1 ঘন্টা পরে। স্যার, যদি এটা আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়ে নিই তাহলে কেমন হয়? মানে কি অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট আমি দিব, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট এইটা আমি এখনই দিয়ে দিচ্ছি না, আমি জাস্ট একটা ছোট টাস্ক দিচ্ছি। 2 মার্কের একটা ম্যাথ আছে। ওকে স্যার। এটা সলভ করবেন কিভাবে সেটা বলে দিই। সেটা হচ্ছে এই যে এই সূত্র অনুযায়ী, এই যে এখানে একটা সূত্র ছিল এক্সপেক্টেড টাইম বের করার, এই যে O+4R+P/6, ঠিক আছে? সেটা দিয়ে সলভ করবেন। তো এটা হচ্ছে জাস্ট ক্লাসে আপনি ছিলেন কিনা এটুকু যাচাই করার জন্য। ওকে স্যার। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি থার্সডেতে আমাদের একটা ক্লাস নিব, ঠিক আছে? থার্সডেতে ক্লাসটা নেওয়ার পরে আমি অ্যাসাইনমেন্ট দিব। ওকে স্যার। আচ্ছা, উইক 8 ডিসকাশনে দেখেন আমি যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কে যাবেন, কোশ্চেন 1A, এটা সলভ করবেন। সলভ করার সূত্র হচ্ছে এই যে এটা, এস্টিমেটিং টাস্ক ডিউরেশন, যে এইভাবে সলভ করবেন। এক্সপেক্টেড টাইম বের করবেন সবগুলোর জন্য, এই সূত্র বসায় ও আর পি শব্দ আছে কোশ্চেনে, সলভ করে তারপরে সব যোগ করবেন। সব যোগ করলে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে আমার এক্সপেক্টেড টাইম, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সে চলে যাই, রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি।